পড়েছো প্রথমটা বলো, এইচ বাই কেটির ভ্যালু থেকে কি বুঝতে পারছো? প্রথম দুটো রিঅ্যাকশন, প্রথমেরটা এইচ বাই কেটির ভ্যালু 6.7 আর সেকেন্ডটা 1.4। সেকেন্ডটা পরে যাচ্ছি। প্রথমেরটা হলো এইচ বাই কেটি ইকুয়াল 6.7। এরকম যদি একটা রিঅ্যাকশন দেওয়া থাকে তুমি এইচ বাই কেটির ভ্যালু থেকে কি বলতে পারো? হোয়াট ইজ ইউর কনক্লুশন? বলো মনে হয় এটা প্রাইমারি কাইনেটিক আইসোটোপিক শো করবে। হ্যাঁ, তাহলে আর সিএইচ বন্ড ব্রেকিংটা আরডিএস স্টেপে হবে। কি ধরনের রিঅ্যাকশন? মানে কি ধরনের মানে কি? কি মানে অনেক রিঅ্যাকশন থাকে, যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন থাকে, এলিমিনেশন রিঅ্যাকশন থাকে। এলিমিনেশন রিঅ্যাকশন। এটা এলিমিনেশন রিঅ্যাকশন, ভেরি গুড। আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশনের কতগুলো পাথওয়ে আছে তোমরা পড়েছো ক্লাস 11-12? হ্যাঁ পড়েছিলাম, স্যার মনে নেই সবগুলো। ভেরি গুড। দুটো জিনিস যেটা বলেছো তুমি, যে তাহলে এই রিঅ্যাকশনটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন, আর কেএইচ বাই কেডির ভ্যালু 6.7, যেটা 2 এর থেকে বেশি 7 এর থেকে কম, মানে 2 থেকে 7 এর মধ্যে, তাহলে ফর শিওর এখানে প্রাইমারি কাইনেটিক আইসোটোপিক ইফেক্ট আমি দেখতে পাচ্ছি। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপে একটা সিএইচ বন্ডের ব্রেক হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মেকানিজম দুরকম মেকানিজম হতে পারে। প্রথম মেকানিজমটা দেখো, প্রথম মেকানিজম কি হচ্ছে, NaOH মানে সোডিয়াম ইথোক্সাইড। সোডিয়াম ইথোক্সাইড কি একটা বেস, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, এটা বেশ। সোডিয়াম ইথোক্সাইড একটা বেস। তাহলে সোডিয়াম ইথোক্সাইড কি করছে এখানে, এই হাইড্রোজেনটাকে অ্যাবসর্ব করছে, ঠিক আছে? এবং অ্যাবসর্ব করে একটা ব্রোমিনকে লিভ করছে। তাহলে এই মেকানিজমটাকে বলা হয় E2 মেকানিজম, ঠিক আছে? আর 2 নম্বর মেকানিজম আছে, যে কি হচ্ছে, এই ব্রোমিন থেকে, দেখো ব্রোমিন থেকে এই যে সাবস্ট্রেটটা থেকে ড্র করে, প্রথম মেকানিজম কি হচ্ছে, প্রথম মেকানিজম কি, যে এই ট্রাইটাইলামিন সোডিয়াম ইথোক্সাইডটা, ইথোক্সাইড আয়ন কি করেছে, এই হাইড্রোজেনটাকে, এই প্রোটনটাকে অ্যাবসর্ব করতে আছে যে H+ প্রোটন, ঠিক আছে? তাহলে এই বন্ডটা সিএইচ বন্ডটা ভাঙছে, দিয়ে এখানে নেগেটিভ আয়ন মুভ করছে, ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একসঙ্গে দুটো পাথ হচ্ছে E2, তার জন্য এলিমিনেশন E2, তাহলে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? নেক্সট আরেকটা মেকানিজম, এটা হলো মেকানিজম 1। নেক্সট আরেকটা মেকানিজম কি হতে পারে, প্রথমে সাবস্ট্রেট থেকে ব্রোমিন বেরিয়ে গেল, ব্রোমিন বেরিয়ে গিয়ে একটা কি করলো, একটা কার্বোক্যাটায়ন তৈরি করলো, প্রাইমারি কার্বোক্যাটায়ন, তাই তো? সেখান থেকে এই প্রাইমারি কার্বোক্যাটায়নের যে প্রোটনটাকে সোডিয়াম ইথোক্সাইড অ্যাবসর্ব করে কি তৈরি করলো, সেম প্রোডাক্ট তৈরি করলো। এটা মেকানিজম 2। তাহলে মেকানিজম 1 আর মেকানিজম 2 দুটোর মধ্যে কোনটা প্রবাবল? দুটো তো মেকানিজম হলো, কোনটা হবে কি করে বুঝবে? আমি যখন দেখো ডেফিনেশনেই বলেছিলাম, যদি রেট ডিটারমাইনিং স্টেপে সিএইচ বন্ডের ব্রেক হয়, তাহলে আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। মানে সেকেন্ড যে মেকানিজম, সেখানে রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা, কার্বোক্যাটায়ন জেনারেশন, সেখানে সিএইচ বন্ডের ব্রেক হচ্ছে কি, নো সিএইচ বন্ড ব্রেকিং, তাই তো? নো সিএইচ বন্ড ব্রেকিং, তাহলে এই মেকানিজমটা হবে না, তাই না? শুধুমাত্র এইখানে সিঙ্গেল একটা স্টেপে সিএইচ বন্ডের ব্রেক হচ্ছে, কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাহলে এটাই আরডিএস স্টেপ।
মানে যেহেতু সিঙ্গেল স্টেপ তাহলে আরডিএস এর গল্প নেই, তাহলে এটাই হলো মেকানিজম। বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে? ওনার সব বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কেন আমি সেকেন্ড মেকানিজমটাকে বাদ দিলাম? কারণ এই যে পাথটা আছে E1 পাথ, E1 পাথে কি হচ্ছে? E1 পাথে কি হচ্ছে? প্রথমে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করছে, সেখান থেকে তোমার অ্যালকিন তৈরি হচ্ছে। তাহলে আমরা E1 পাথ যখন পরবর্তীকালে এলিমিনেশন করব, ফার্স্ট স্টেপটা যেটা জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, সেটা হলো তোমার আরডিএস স্টেপ। কিন্তু আমি কি বলেছিলাম, প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট শো করার জন্য তোমাকে রেট ডিটারমিনিং স্টেপে সিএইচ বন্ড ব্রেক করতে হবে, তাই না? তাহলে এই মেকানিজমে আরডিএস এ কোনো সিএইচ বন্ড ব্রেক করছে না, তার জন্য এই মেকানিজমটা হবে না, মেকানিজম 1টা হবে। ঠিক আছে? নেক্সট সেকশন, নেক্সট সেকশনে তুমি কেএইচ বাই কেডি এর ভ্যালুটা কি কত দেখতে পাচ্ছ? 1.4, 1.4, তাই তো? 1.4 মানে কি? এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন যেখানে রেট ডিটারমাইনিং স্টেপে সিএইচ বন্ড ব্রেক করছে না। ঠিক আছে, তাই তো? রেট ডিটারমাইনিং স্টেপে সিএইচ বন্ড ব্রেক করছে না। তাহলে দুটো মেকানিজম এখানে আমরা ড্রপ করতে পারি। প্রথম মেকানিজমে কি আছে দেখো, ওয়াটার এখানে কি হিসাবে কাজ করছে? ওয়াটার এখানে বেস হিসাবে কাজ করছে, ওয়াটার এখানে বেস হিসাবে কাজ করছে। তাহলে বেস কি করছে? এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, অ্যাবস্ট্রাক্ট করে, যেমন আগের বার আমি দেখিয়েছিলাম সোডিয়াম ইথোক্সাইড OET মাইনাস অ্যাবস্ট্রাক্ট করেছিল, এই ক্ষেত্রে ওয়াটার তার লোন পেয়ার দিয়ে, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, দিয়ে এই বন্ডটা এখানে ভাঙছে, ব্রোমিন বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পাথ এটা? এটা E2 পাথ, তাই তো? তাহলে এখানে আরডিএস বা কিছু নেই, একটাই স্টেপ, ওটাই আরডিএস স্টেপ। তাহলে এখানে সিএইচ বন্ড যদি রেট ডিটারমিনিং স্টেপে ব্রেক করতো, তাহলে কেএইচ বাই কেডি এর ভ্যালুটা কত হতো? তোমার 2 এর উপরে হতো, তাই তো? কিন্তু এখানে আমি দেখছি ভ্যালুটা 2 এর নিচে, তাই না? তার মানে এখানে সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট কাজ করছে। তাহলে এটার পাথওয়েটা কি? এটার পাথওয়ে দেখো, আগের যে রিঅ্যাকশন মেকানিজম করেছিলাম সেরকমই। তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, দিয়ে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করছে। তো এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি, তাই তো? নেক্সট স্টেপে ওয়াটার এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, অ্যাবস্ট্রাক্ট করে একটা অ্যালকিন তৈরি হচ্ছে, তাই না? এবার সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্টটা কেন এখানে শো করবে? এখানে আমি কি বলেছিলাম? এখানে বলেছিলাম যে আমরা কি করি, যেটা রিঅ্যাক্টিং সেন্টার তার পাশে যে মানে বিটা পজিশনে যেগুলো হাইড্রোজেন গুলো ছিল, সেটাকে রিপ্লেস করি কি দিয়ে? ডিউটেরিয়াম দিয়ে, তাই না? তো ডিউটেরিয়াম দিয়ে যে রিপ্লেস করি আমরা, তাহলে কি হবে? রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে, কারণ কি সিডি বন্ডটা ব্রেক করতে ডিফিকাল্টি হয়, সেই জন্য রিঅ্যাকশনের রেটটা স্লো হয়ে যাবে। তাহলে ডিরেক্টলি ওই সেন্টারে কোনো প্রবলেম করছে না, বা এইটা না, এইখানটা তুমি বলতে পারো এটাকে যদি আমি ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করি, তাহলে তোমার রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে। বোঝা গেছে? তার জন্য আমি সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপটাকে দেখতে পাচ্ছি, আর মেকানিজম টুটাকে আমরা আমাদের অবজারভেশন দিয়ে লিখতে পারছি। অন্যদিকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো আশা করি। আপনি বুঝতে পেরেছো? স্যার আচ্ছা, নেক্সট। আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো সেটা হলো ক্যাটালাইজ রিঅ্যাকশন। ঠিক আছে?
প্রথমে জানবো যে হোয়াট ইজ ক্যাটালিস্ট কে বলতে পারবেন? যদি আমি এখানে ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, হোয়াট ইজ ক্যাটালিস্ট তা বলো বলো আগ্নিক বলো, হোয়াট ইজ ক্যাটালিস্ট? যারা রিঅ্যাকশনটাকে অন্য একটা পাথওয়েতে নিয়ে গিয়ে ফাস্ট করে দেয় আর অ্যাক্টিভেশন এনার্জি যেখানে কম খরচ হয়। আর তাতে আর কি ক্যাটালিস্ট কাদের বলবো? তুমি একটা যদি বলে অ্যাক্টিভেশন এনার্জি লো করে দেয়, রিঅ্যাকশনটা ফাস্ট করে দেয়, আর আর অন্য একটা পাথওয়ে ইউজ করে। অন্য একটা পাথওয়ে ইউজ করা বলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়, সেটা ঠিক আছে। এবার লো অ্যাক্টিভেশন এনার্জির একটা পাথওয়ে চুজ করে, ঠিক আছে। আর কি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কি পয়েন্ট বলো, কে বলতে পারবে? শুভদীপ। স্যার নিজে পার্টিসিপেট করে না। নিজে পার্টিসিপেট করে, পার্টিসিপেট না করলে অন্য পাথওয়েতে যাবে কি করে? মানে আনচেঞ্জ চলে যায়। স্যার আলটিমেট মানে আনচেঞ্জ থাকে এরকম বিক্রিয়ার শেষে। আলটিমেটলি রিঅ্যাকশনে কনজিউম হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ মানে একটা রিঅ্যাকশন যখন পুরো ফুল সাইকেলে চলে যাবে, হ্যাঁ ফুল সাইকেলের পর আবার ক্যাটালিস্ট রিজেনারেট করে নিজেকে, তাই না? হ্যাঁ স্যার। মানে রিঅ্যাকশনের মধ্যে টেক পার্ট করছে, টেক পার্ট করে রিঅ্যাকশনের রেট বাড়াচ্ছে, মানে রিঅ্যাকশনটাকে ফাস্ট করছে, এন্ড কি রিঅ্যাকশনের শেষে নিজে আবার ফিরে আসছে, মানে রিজেনারেট করছে, ঠিক আছে? তখন তাকে বলবো আমরা ক্যাটালিস্ট, ঠিক আছে? Catalysts are species that takes part in reaction but do not get consumed in the overall reaction. ঠিক আছে, ওভারঅল কেন বলছি? ওভারঅল মানে কি একটা রিঅ্যাকশন যদি মাল্টিপল স্টেপে হয়, তাহলে তো মাঝখানে কোনো স্টেপ হয়তো ক্যাটালিস্ট কনজিউম হচ্ছে, তো যখন ওভারঅল রিঅ্যাকশনটা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন আবার নিজে রিজেনারেট হচ্ছে ক্যাটালিস্টিক পাথওয়েতে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু রিজেনারেট করছে, সেহেতু কি হয়, ক্যাটালিস্টের আমরা রিঅ্যাকশনের লোডিং খুব কম করি, মানে আমরা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ক্যাটালিস্টের আমাদের দরকার পড়ে না। সাধারণত 5 মোল পার্সেন্ট থেকে 10 মোল পার্সেন্ট যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে রিঅ্যাকশনটা ক্যাটালাইজ করার জন্য এনাফ হয়, ঠিক আছে? তাহলে ক্যাটালিস্টের কাজটা কি, যেটা বললো একটু আগে সাগনিক, ক্যাটালিস্ট এসেনশিয়ালি লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিঅ্যাকশন। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি? হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি বলো মোনালিসা, হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? স্যার রিয়াকশনটা ঘটার জন্য যে এনার্জি পিরিয়ডটা পেরোতে হয়, যে মিনিমাম যে এনার্জি ব্যারিয়ারটাকে ক্রস করতে হয় কোনো একটা রিঅ্যাকশন হওয়ার জন্য, সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কোথায় কোথায় খরচ হয় বলো? স্যার বন্ড ব্রেক করতে খরচ হয়। হ্যাঁ, বন্ডের যে ভাইব্রেশনাল এনার্জি আগের দিন পড়িয়েছিলাম না, বন্ডটাকে ভাইব্রেট করছে, ভাইব্রেট করে বন্ডটাকে ব্রেক করছে, তাহলে এই বন্ডের ভাইব্রেশনের যে অ্যাম্পলিটিউডটাকে, যে ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানোর জন্য অ্যাক্টিভেশন এনার্জি খরচ হয়। আর কি নাম্বার অফ ইফেক্টিভ কলিশন বানানোর জন্য অ্যাক্টিভেশন এনার্জি লাগে। যে ইফেক্টিভ কলিশন যত হবে, তত আমি দেখিয়েছিলাম না ফার্স্ট ক্লাসে, যে একটা স্পেসিফিক ওরিয়েন্টেশনে কি হয়, হ্যাঁ, স্যার। রিঅ্যাকশনটা হয়। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি খরচ হচ্ছে ওই জায়গা থেকে, যে বন্ড ব্রেক করা বা মলিকিউলগুলোকে প্রপার ওরিয়েন্টেশনে আসার জন্য, হ্যাঁ, এগুলো হলো অ্যাক্টিভেশন এনার্জি খরচ। আচ্ছা, আর কি করে ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। এবার দেখো সুন্দর একটা আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করেছি, যেটা প্রথম যেটা ব্লু কালারের ড্র করেছি, এটা এটা কি একটা আনক্যাটালাইজড সিঙ্গেল স্টেপ এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাই তো? এই যে ব্লু কালারের কার্ভটা এঁকেছি আমরা,
ক্যাটালাইজ সিঙ্গেল স্টেপ এক্সোথেরমিক রিঅ্যাকশন। এবার অনেকে কি ভাবে, একটু দাঁড়াবে, এইচওডি কল করেছে, এইচওডি একটু কল করেছিল, সেই জন্য একটু ইয়ে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তাহলে আমি কি বলছিলাম যে এটা হলো এই ব্লু কালারের যে গ্রাফটা, সেটা হলো আনক্যাটালাইজড রিঅ্যাকশন, তাই তো? এখন একটু আগে সাগনিক যেটা বললো যে স্যার অ্যাক্টিভেশন এনার্জিটা লো করে দেয়। এবার অ্যাক্টিভেশন এনার্জি লো করলে আমরা সাধারণভাবে কি ভাবি যে হয়তো যে এনার্জি প্রোভাইড ডায়াগ্রামটা যেটা আছে সেটা সেম থাকবে, শুধু তার হাইটটা কমে যাবে, তাই না? এই অ্যাক্টিভেশন এনার্জিটা শুধু কমে যাবে, তার যেটা ফিচার্সটা, আন্ডারলাইন ফিচার্সটা সেম থাকবে, কিন্তু আসলে তা নাও হতে পারে। ইন রিয়েলিটি কি হয়, ইন রিয়েলিটি ক্যাটালিস্ট ক্যান ফর্ম ডিফারেন্ট টাইপ অফ কমপ্লেক্সেস, লাইক যেমন এখানে এই হলো একটা সাবস্টেট, তার সঙ্গে যখন ক্যাটালিস্ট অ্যাড করছো, প্রথমে একটা কমপ্লেক্স তৈরি হলো, এটা ক্যাটালিস্ট এ এর সঙ্গে মানে সাবস্টেটের সঙ্গে বাইন্ড করলো, দেন বাইন্ড করার পর সেটা আবার কি হচ্ছে, প্রোডাক্ট বি, এটা হলো প্রোডাক্ট বি। প্রোডাক্ট বি তৈরি করার আগে ক্যাটালিস্ট কি করছে, এটাকে বি এ কনভার্ট হতে সাহায্য করছে এবং সেই বি এর সঙ্গে ক্যাটালিস্ট একটা কমপ্লেক্স তৈরি করছে, দেন ক্যাটালিস্ট এই বি কমপ্লেক্সটাকে ভেঙে দিয়ে ক্যাটালিস্ট ফ্রি হয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা বি প্রোডাক্টটাকে পাচ্ছি। ঠিক আছে, এটা একটা পাথওয়ে হতে পারে। আর একটা ক্যাটালিস্ট কি করতে পারে, একটা ক্যাটালিস্ট সম্পূর্ণ ডিফারেন্ট পাথওয়ে ফলো করতে পারে। মানে হয়তো ইনিশিয়াল আমার রিঅ্যাকশনে এর থেকে ডিরেক্টলি বি তৈরি হচ্ছিল, এবার যখনই আমি ক্যাটালিস্ট অ্যাড করলাম, এখানে ক্যাটালিস্ট যখন অ্যাড করলাম তখন হয়তো এ থেকে বি এ যাচ্ছে না, এ থেকে সি তৈরি হচ্ছে, সি থেকে ডি তৈরি হচ্ছে, ডি থেকে বি তৈরি হচ্ছে। তাহলে এই ক্যাটালিস্ট ক্যান চেঞ্জ দ্য activation energy of a reaction or lowers the activation energy by taking a completely different pathway, or can make a single step reaction into multiple step reaction. বোঝা গেছে? তাহলে আমরা যে সিম্পলি এফেক্ট পিকচারটা ভাবি ক্যাটালাইজ রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা একটা ইনকমপ্লিট পিকচার, এটা হলো ইনকমপ্লিট পিকচার। বোঝা গেছে? শুভদীপ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট আমরা ডিফারেন্ট টাইপ অফ সিনারিও সম্বন্ধে জানবো, যে সেখান থেকে আমরা জাজ করব যে গুড ক্যাটালিস্ট কোনগুলো, ব্যাড ক্যাটালিস্ট কোনগুলো। ঠিক আছে, ব্যাড ক্যাটালিস্ট মানে কি, মানে তুমি অ্যাড করেছো হয়তো ক্যাটালিস্ট, ভাবছো রিঅ্যাকশনটা ফাস্ট হবে, কিন্তু সেখানে ক্যাটালিস্টটা কি রোল প্লে করছে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে সেই ক্যাটালিস্টটা গুড ক্যাটালিস্ট অর ব্যাড ক্যাটালিস্ট। তাহলে কেস নাম্বার 1, ধরে নাও এরকম একটা জেনারেল স্কিম দিয়েছি যেখানে এ এর সঙ্গে ক্যাটালিস্ট অ্যাড করার ফলে প্রথমে এ ক্যাটালিস্টের কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখান থেকে বি আসলে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট তৈরি হওয়ার আগে বি ক্যাটালিস্টের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করছে, দেন ক্যাটালিস্ট রিলিজ করছে আর বি প্রোডাক্ট আমরা পাচ্ছি। ফার্স্ট যেটা আমি কন্ডিশন দিচ্ছি, সরি এটা হলো ক্যাটালিস্ট, এই বানানটা একটু ইয়ে করো, ক্যাটালিস্ট CATY, ক্যাটালিস্ট কি করছে, catalyst has high affinity of binding to the substrate and product but does not stabilize the transition state. সেই কন্ডিশনে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কেমন হবে? তাহলে তুমি বুঝতে পারছো এই স্টেপটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন। কতগুলো স্টেপ আছে মোনালিসা? এখানে কতগুলো স্টেপ আছে রিঅ্যাকশনে? 3টে স্টেপ। দেখো, এ থেকে এ ক্যাটালিস্ট একটা, এ ক্যাটালিস্ট থেকে বি ক্যাটালিস্ট আরেকটা, বি ক্যাটালিস্ট থেকে বি। ঠিক আছে, তাহলে এর এনার্জি প্রোফাইল
ডায়াগ্রাম কিরকম হবে। প্রোভাইডেড আমি বলছি যে ক্যাটালিস্ট এর সঙ্গে ভালো বাইন্ড করে, আবার বি এর সঙ্গেও ভালো বাইন্ড করে, কিন্তু ট্রানজিশন স্টেটের সঙ্গে ভালো বাইন্ড করে না। তাহলে বাইন্ড করার মানে কি? বাইন্ড করার মানে কি? বাইন্ড করার মানে হলো যখনই একটা কমপ্লেক্স ভালো মানে তৈরি হবে, যার বাইন্ডিং এবিলিটি ভালো, সে স্টেবিলাইজ হবে। স্টেবিলাইজ হলে কি হবে? তার এনার্জি লেভেল কমে যাবে, তাই না? তাহলে এ থেকে মানে এ ক্যাটালিস্টের একটা কমপ্লেক্স তৈরি হলো, যদি ক্যাটালিস্ট খুব ভালো বাইন্ড করে তাহলে এই ক্যাটালিস্ট যে কমপ্লেক্সটা তার এনার্জি লেভেল এ এর থেকে নিচে হবে, তাই তো? তেমনি বি ক্যাটালিস্ট কমপ্লেক্সের এনার্জি লেভেল বি এর থেকে নিচে হবে। এরপর তোমরা ড্র করো, নিজেরা ড্র করো। ড্র করে আমাকে পাঠাও। করছো? স্যার শুভদীপ, হ্যাঁ স্যার করছি। বাকিদের কি খবর? কোনো প্রবলেম হচ্ছে? ওই যে মোনালিসার কি খবর? হয়েছে মোনালিসা? করছি, করে দিতে হবে। করে দেবো?
আচ্ছা ঠিক আছে, দেখো জাস্ট মিলিয়ে নাও তোমরা। এরকম একটা গ্রাফ হবে, ঠিক আছে? গ্রাফটা কিরকম দেখো, প্রথমে যেটা ব্লু কার্ভটা করেছি সেই ব্লু কার্ভটা হলো আনক্যাটালাইজড রিঅ্যাকশন, এটা ভুলে যাও তোমরা, ঠিক আছে? নেক্সট কি বলেছিলাম, একটা ক্যাটালিস্ট অ্যাড করেছি, সেই ক্যাটালিস্টটা কি করছে, সেই ক্যাটালিস্টটা করছে কি এর সঙ্গে খুব ভালো বাইন্ড করছে, মানে তাহলে এই কমপ্লেক্সটাকে স্টেবিলাইজ করছে, তাহলে এর যে এনার্জি লেভেল তার থেকে এই ক্যাটালিস্টের এনার্জি লেভেল নিচে হবে। সিমিলারলি কি হবে, বি ক্যাটালিস্টেরও এনার্জি লেভেলটা নিচে হবে। এবারে এটা আমি বিটাকে ওভারঅল কমপ্লেক্সটাকে স্টেবিলাইজ মানে দেখানোর জন্য, স্টেবল দেখানোর জন্য যে ওভারঅল প্রসেসটা এগুলো থাকে সেটা নিচে করেছি, তোমরা এটাকে এখানেও করতে পারো, ঠিক আছে? যদি দেখাতে চাই যে বি এর থেকে বেশি স্টেবিলিটি আছে, কিন্তু ইম্পর্টেন্ট ফিচার্সটা হলো যে এই যে ক্যাটালিস্ট এই ট্রানজিশন স্টেটকে একদমই স্টেবিলাইজ করে না। তাহলে ট্রানজিশন স্টেটকে যদি স্টেবিলাইজ না করে আর তার আগের দুটো স্টেপকে মানে আগের এবং পরের স্টেপকে যদি স্টেবিলাইজ করে, তাহলে ওভারঅল কি হচ্ছে, আমার আগে যে আমার আনক্যাটালাইজড রিঅ্যাকশনের যেটা অ্যাক্টিভেশন এনার্জি ছিল ধরে নাও এটা, এবং এখন যে নতুন অ্যাক্টিভেশন এনার্জি এটা, এটা হাইটটা অলমোস্ট সেম হাইট। তাহলে যদি সেম হাইট হয়, যদি ক্যাটালিস্ট সাবস্ট্রেটের সঙ্গে ভালো বাইন্ড করে এবং প্রোডাক্টের সঙ্গে যদি ভালো বাইন্ড করে, কিন্তু ট্রানজিশন স্টেটের সঙ্গে যদি ভালোভাবে বাইন্ড না করে, তাহলে কি হবে, অ্যাক্টিভেশন এনার্জিটা কোনো চেঞ্জ সেরকম হয় না। তাহলে সেই সব ক্ষেত্রে ক্যাটালিস্ট তুমি অ্যাড করলেও ক্যাটালিস্টটা কোনো রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে না বা রিঅ্যাকশনের রেটকে বাড়াবে না। বুঝতে পারছো? কারো কিছু ডাউট আছে এখানে? কে বুঝতে পারেন এটা? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি এ আর মানে রিয়াক্ট্যান্ট আর এ ক্যাটালিস্ট এগুলো মানে তাহলে একই লেভেলে থাকবে তো নাকি? হ্যাঁ মানে দেখো এখানে যদি তুমি এই গ্রাফটা দেখো, আবার একটা বলো কিভাবে কাজ করা যায় না, এক মিনিট দাঁড়াও। কি বলছিলে? হ্যাঁ স্যার বলছিলাম এ রিয়াক্ট্যান্ট আর স্যার এই ক্যাটালিস্টের লেভেলটা স্যার একই থাকবে যেহেতু? না, আচ্ছা স্যার তাহলে এই ক্যাটালিস্টে ওই লেভেলটা নিচে। স্টেবিলাইজ করে না বলছে ওটা তাহলে? না দেখো, catalyst has high affinity of binding to the substrate and product. হ্যাঁ তাহলে সাবস্ট্রেটে ভালো বাইন্ড করে, তাহলে এখানে সাবস্ট্রেট আছে অলরেডি, দেখো এইখানে আছে সাবস্ট্রেট, এই লেভেলে সাবস্ট্রেট আছে, তাই তো? হ্যাঁ তাহলে যখন বাইন্ড করছে খুব ভালোভাবে, তখন কি হচ্ছে, তার এনার্জি লেভেলটা এখান থেকে নিচে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা হ্যাঁ আবার কি বলছে, বি এর সঙ্গে খুব ভালো বাইন্ড করে, তাহলে তার এনার্জি লেভেলটাও নিচে আছে। আচ্ছা হ্যাঁ কিন্তু কি বলছে, ট্রানজিশন স্টেট থেকে ট্রানজিশন স্টেটের সঙ্গে ভালো বাইন্ড করে না। না। তাহলে ট্রানজিশন স্টেটের সঙ্গে যদি ভালো বাইন্ড না করে, তাহলে এটা কি হবে, এটা অনেকটা হাই হয়ে যাবে এনার্জি লেভেলটা, আচ্ছা কারণ যখন বাইন্ড করবে তখন কি হবে, তখন নিচে নেমে যাবে। তো হ্যাঁ যদি ভালো বাইন্ড না করে তাহলে উপরেই থাকবে। তাহলে আমার আনক্যাটালাইজড রিঅ্যাকশনের যে এনার্জি গ্যাপটা ছিল এবং সকল ক্যাটালাইজড রিঅ্যাকশনের যে এনার্জি গ্যাপটা, সেটা অলমোস্ট সেম থাকছে হাইটটা। হ্যাঁ তাহলে কি হবে, তাহলে রেটে কোনো ইনক্রিজ হবে না। বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ স্যার এবারে নেক্সট কন্ডিশন কেস 2। কেস 2 বলছে ক্যাটালিস্ট হ্যাজ উইক অ্যাফিনিটি অফ বাইন্ডিং টুয়ার্ডস বোথ দ্য সাবস্ট্রেট এন্ড দ্য প্রোডাক্ট। ঠিক আছে, সাবস্ট্রেট আর প্রোডাক্টের সঙ্গে খুব ভালো বাইন্ড করে না। অলসো ক্যাটালিস্ট ডাজ নট
তার থেকে বোধ এ ক্যাটালিস্টের এনার্জি লেভেল আর বি ক্যাটালিস্টের এনার্জি লেভেল দুটোই একটু উপরে থাকবে, তাই না? কারণ উইক অ্যাফিনিটি বলেছি, তাই না? উইক অ্যাফিনিটি মানে খুব ভালো বাইন্ড করে না, আবার কি ট্রানজিশন স্টেটের সঙ্গেও ভালো বাইন্ড করে না, তাই না? তাহলে কি হবে, এর এনার্জি লেভেলটাও হাই হবে। তাহলে এর ফলে যে আনক্যাটালাইজ রিঅ্যাকশনের যে এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা ছিল, এটা ধরে না অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এবং এখন যে ক্যাটালিস্ট অ্যাড করার ফলে যে এনার্জি লেভেলটা হলো সেটাও কি অলমোস্ট সেম, তাই না? অলমোস্ট সিমিলার, আগে থেকে একটু বেটার হয়েছে কিন্তু খুব বেশি বেটার হয়নি, যেহেতু ট্রানজিশন স্টেটটা এখনো অনেকটাই উপরে আছে। তাহলে কি হবে, এই ক্ষেত্রেও আমি রিঅ্যাকশনের কোনো চেঞ্জ দেখতে পাবো না। ঠিক আছে, বোঝা গেছে? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 3 নাম্বার কেস আমি বলছি, যে ধরে নাও সেম স্কিম ক্যাটালিস্ট এর সঙ্গে খুব ভালো বাইন্ড করে, ক্যাটালিস্ট বি এর সঙ্গে কি করছে, বি এর সঙ্গে খুব ভালো বাইন্ড করছে, আবার ট্রানজিশন স্টেটের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন আছে, মানে খুব ভালো বাইন্ড করছে না কিন্তু একটা ইন্টারঅ্যাকশন আছে। তার ফলে কি হচ্ছে, আগের যেটা আনক্যাটালাইজ রিঅ্যাকশন ছিল তার থেকে একটু ট্রানজিশন স্টেটটার আগের থেকে এনার্জি লেভেল নিচে নেমে এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, যেহেতু এ এর সঙ্গে ভালো বাইন্ড করে আবার বি এর সঙ্গে ভালো বাইন্ড করে, তাহলে কি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিটা অলমোস্ট সেম হয়ে গেল, তাই না? বোঝাতে পারলাম? এটা ছিল আনক্যাটালাইজ রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি লেভেল। ঠিক আছে, এর যে হাইট ছিল, এবার দেখো যে ক্যাটালিস্ট অ্যাড করার ফলে যেহেতু ক্যাটালিস্টের সঙ্গে ট্রানজিশন স্টেটের একটা উইক ইন্টারঅ্যাকশন আছে, তাহলে এই জায়গাতে একটা আমার এনার্জি ড্রপ হবে। তাহলে কিছুটা ড্রপ হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি, এই ক্যাটালিস্টটা এর সঙ্গে এবং বি এর সঙ্গে ভালো বন্ড তৈরি করে। তাহলে যে আমার অ্যাক্টিভেশন এনার্জি নাও, যে অ্যাক্টিভেশন এনার্জিটা এখান থেকে শুরু হবে, এখান থেকে এতটা, তাহলে এই যে হাইটটা, নতুন যে অ্যাক্টিভেশন এনার্জির হাইটটা যেটা আমি রেড কালারে করেছি, এবং আগের যে অ্যাক্টিভেশন এনার্জির হাইটটা যেটা গ্রিন কালারে ছিল, সেটা অলমোস্ট সেম, মানে অ্যাক্টিভেশন অফ এনার্জি গ্রিন আর অ্যাক্টিভেশন এনার্জি অফ রেড ইজ অলমোস্ট সেম। তাহলে এই ক্ষেত্রে আমার কোনো রেট ইনক্রিজ হবে না। বোঝা গেছে? তাহলে প্রথম কন্ডিশনে আমি কি বলেছিলাম, প্রথম কন্ডিশনে বলেছিলাম যদি ক্যাটালিস্ট সাবস্ট্রেট এবং প্রোডাক্টের সঙ্গে ভালোভাবে বাইন্ড করে, কিন্তু যদি ট্রানজিশন স্টেটের সঙ্গে বাইন্ড ভালোভাবে না করে বা একদম যদি ইন্টারঅ্যাকশন না থাকে, সেই ক্ষেত্রে রেট ইনক্রিজ হয় না। যদি ক্যাটালিস্ট সাবস্ট্রেট প্রোডাক্ট ট্রানজিশন স্টেট তিনটের সঙ্গেই যদি উইক অ্যাফিনিটি দেখায় বা ভালো করে বাইন্ড না করে, সেই ক্ষেত্রে আমার রেটের কোনো ইনক্রিজ হবে না। আর কি বলেছিলাম, 3 নম্বর কেস, যদি ক্যাটালিস্ট সাবস্ট্রেট এবং প্রোডাক্টের সঙ্গে খুব ভালো বাইন্ড করে আর ট্রানজিশন স্টেটের সঙ্গে উইকলি ইন্টারঅ্যাকশন করে, তাহলে সেই ক্ষেত্রে আমার রেটের কোনো ইনক্রিজ হবে না। তাহলে কোন ক্ষেত্রে ক্যাটালিস্টকে আমরা গুড ক্যাটালিস্ট বলবো, এটা হলো এই কন্ডিশন, যেখানে সাবস্ট্রেট এর সঙ্গে ক্যাটালিস্ট খুব ভালো বাইন্ড করে, সাবস্ট্রেট ক্যাটালিস্ট প্রোডাক্টের সঙ্গে খুব ভালো বাইন্ড করে, আর যতটা সাবস্ট্রেট এবং প্রোডাক্টের সঙ্গে বাইন্ড করে তার থেকে অনেক বেশি ভালো বাইন্ড করে ট্রানজিশন স্টেটের সঙ্গে। এরকম যদি কন্ডিশন হয়, কোনো ক্যাটালিস্ট যদি এরকম কন্ডিশন দেখায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন যে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা তৈরি হচ্ছে, ই অ্যাক্টিভেশন রেট, সেটার হাইটটা কি অনেকটাই নিচে কম্পেয়ার টু আনক্যাটালাইজড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জির যে হাইট। তাহলে সেই ক্ষেত্রে ক্যাটালিস্ট হবে আমার গুড ক্যাটালিস্ট। ঠিক আছে, তাহলে তোমাকে হয়তো পরীক্ষার হলে কোয়েশ্চেন দিতে পারে যে এমন একটা ক্যাটালিস্ট আছে যেটা সাবস্ট্রেটের সঙ্গে খুব
ভালো বাইন্ড করে, প্রোডাক্টের সঙ্গে বাইন্ড করে না খুব ভালো, আর ট্রানজিশন স্টেটের সঙ্গে কোনো ইন্টারাকশনই করে না। তাহলে সেই ধরনের ক্যাটালিস্ট কি রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করবে না কোনো রেটের পরিবর্তন হবে? তখন সেই ক্ষেত্রে তোমরা এরকম গ্রাফ আঁকবে, গ্রাফ এঁকে দেখাবে যে না স্যার সেই ক্ষেত্রে আমার যে ডিঅ্যাক্টিভেশন এনার্জি বিফোর ক্যাটালিসিস এন্ড আফটার ক্যাটালিসিস সেম থাকছে, মানে বিফোর ক্যাটালিস্ট অ্যাডিশন এবং আফটার ক্যাটালিস্ট অ্যাডিশন সেম থাকছে, তার জন্য এটা গুড ক্যাটালিস্ট হবে না। কিন্তু যদি তোমার ক্যাটালিস্ট সাবস্ট্রেট এবং প্রোডাক্টের সঙ্গে যতটা ভালো বাইন্ড করছে তার থেকে বেশি ট্রানজিশন স্টেটের সঙ্গে ভালো বাইন্ড করছে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে অ্যাক্টিভেশন নিউ অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা অনেক হাইট কম হচ্ছে, তার ফলে কি হচ্ছে আমার রিঅ্যাকশনটা ক্যাটালাইজড ভালো হচ্ছে। বোঝা গেছে? তাহলে কন্ডিশন ফর এ গুড ক্যাটালিস্ট, কন্ডিশন ফর এ ব্যাড ক্যাটালিস্ট বোঝা গেছে? কে বুঝতে পারোনি? মনে হচ্ছে বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কত রকমের ক্যাটালাইসিস রিঅ্যাকশন আছে? টাইপস অফ ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস অনেক রকমের আছে, যেমন অ্যাসিড বেস ক্যাটালাইসিস, ঠিক আছে, ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস, নিউক্লিওফিলিক ক্যাটালাইসিস, ক্যাটালাইসিস ডিউ টু স্ট্রেন এন্ড ডিস্টরশন, ফেজ ট্রান্সফার ক্যাটালাইসিস, কোভ্যালেন্ট ক্যাটালাইসিস, ক্যাটালাইসিস ডিউ টু ডিফারেন্ট কাইন্ড অফ বাইন্ডিং। কিন্তু তোমাদের তার মধ্যে এই দুটো আছে মেনলি, ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস আর নিউক্লিওফিলিক ক্যাটালাইসিস, ঠিক আছে? তাহলে আমরা পড়বো মেনলি ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস আর নিউক্লিওফিলিক ক্যাটালাইসিস। তাহলে ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস কি? দেখো ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস কি ডেফিনেশনটা পড়ো। ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস আর কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মেকানিজম, মানে তুমি ল্যাবে যে রিঅ্যাকশন করছো সেটা হতে পারে, বা আমাদের বডির মধ্যে বা কোনো যে লিভিং অর্গানিজমের মধ্যে যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে সেগুলো হতে পারে। ওয়ার অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে কি? ইলেকট্রোফাইল অর লুইস অ্যাসিড, যাদের মধ্যে ইলেকট্রনের অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি আছে বা ক্যাপাবিলিটি আছে, যদি থাকে সে accelerates a reaction by stabilizing, developing negative charge or making a substrate more susceptible to nucleophilic attack। মানে কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশনে এমন একটা স্পিসিস থাকছে যার নেচার হলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে কি? তার একটা ইলেকট্রন গ্রিডিনেস থাকবে, সেই ইলেকট্রন ডেনসিটি অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করার ফলে কি কি হতে পারে? যদি কোনো রিঅ্যাকশনে নেগেটিভ চার্জ ডেভেলপ করে, সেই নেগেটিভ চার্জটাকে ও কি করবে? কোয়েঞ্চ করবে, কারণ সে তার ডেনসিটিকে টেনে নেবে নিজের দিকে। অথবা কি করতে পারবে? কোনো সাবস্ট্রেট মনে করো পোলারটা লেস পোলার আছে, লেস পোলারটাকে মোর পোলার করে দেবে, ঠিক আছে? মোর পোলার করে দিলে কি হবে? তাহলে পোলারিটি বাড়লে কি হবে? সেই ধরনের রিঅ্যাকশনের নিউক্লিওফিলিক অ্যাটাক ভালো হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি মনে করো আমি এমন একটা দেখাচ্ছি, ধরে নাও তোমরা জানো যে কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ, এবার কার্বনিল গ্রুপে কি আছে? অক্সিজেনের লোন পেয়ার আছে। এবার এটা কি করবে? একটা নিউক্লিওফাইল যদি কোথায় অ্যাটাক করবে? এই কার্বন অ্যাটাক করবে। এবার এই কন্ডিশনে হচ্ছে রিঅ্যাকশনটা স্লো, কিন্তু যদি আমি একটা ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট এখানে অ্যাড করি, ধরে নাও কি করবে? ই প্লাস কি করবে? এই অক্সিজেনের লোন পেয়ারটাকে নিচের দিকে টেনে নেবে। তাহলে নতুন একটা কমপ্লেক্স তৈরি হবে কি? এটা ভুলে যাও, যদি ই এখানে বাইন্ড করে তাহলে নতুন একটা কমপ্লেক্স তৈরি হবে, এরকম একটা কমপ্লেক্স তৈরি হবে। তাহলে কি হবে? এই পোলারিটা জলদি এখানে শিফট করবে, তাহলে নিউক্লিওফাইল মানে ইজিলি অ্যাটাক করতে পারবে। বোঝা গেছে? তাহলে ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস জিনিসটা কি? এগুলো এক ধরনের কেমিক্যাল অর বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, যেখানে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস থাকবে, সে একটা রিঅ্যাকশনকে ফাস্টার করবে। কিভাবে? যদি কোনো একটা রিঅ্যাকশন নেগেটিভ চার্জ ডেভেলপ করে, সেই নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে নিয়ে নেবে, ডিসপার্স করবে নেগেটিভ চার্জকে, অথবা কি করবে? সাবস্ট্রেটটাকে সাসেপ্টিবল করবে নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য। তাহলে এরকম যদি আমি দেখি কোনো রিঅ্যাকশন, ক্যাটালাইটিক রিঅ্যাকশন, তখন বলবো আমরা ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস। তাহলে ক্যাটালিসিসের রোল, ক্যাটালিস্টের রোলটা আমরা এখানে লিখেছি অলরেডি। দ্য ক্যাটালিস্ট হিয়ার অ্যাক্ট অ্যাজ টেম্পোরারি ইলেকট্রন সিঙ্ক। ইলেকট্রন সিঙ্ক মানে কি? ইলেকট্রন ডেনসিটিটা নিচের দিকে টেনে নেবে। সিঙ্ক মানে কি? আমরা ঘরে
যে বেসিন ইউজ করি, ট্যাপ থেকে জলটা পড়ে, যেখানে জলটা পড়ে তাকে কি বলা হয়? সিঙ্ক, তাই না? এমনি ইলেকট্রনের সিঙ্ক, তাহলে ইলেকট্রনের ডেন্সিটিটা নিচের দিকে টেনে নেয়। রিঅ্যাকশনটা কি করে? তার ফলে কি হয়, যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয় সেই ইন্টারমিডিয়েটটাকে স্টেবিলাইজ করে, আর এই স্টেবিলাইজেশনের ফলে কি হয়, রিঅ্যাকশনের ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জিটা লো হয়ে যায়। আর আমরা একটু আগে পড়লাম যদি অ্যাক্টিভেশন এনার্জি ট্রানজিশন স্টেটে অনেক লো হয়ে যায় তাহলে কি হবে, আমাদের রিঅ্যাকশনটা ফাস্ট হবে। বোঝা গেছে? তাহলে ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট কি কি ধরনের হতে পারে? ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট অনেক রকম হতে পারে, তার মধ্যে মেন চারটা হলো, যদি ইলেকট্রোফিলিক মানে ইন্টারাকশনটা ইলেকট্রোস্ট্যাটিক হতে পারে, মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ঠিক আছে? এখানে যেটা ইলেকট্রোস্ট্যাটিক আমি দেখালাম যে অক্সিজেনের লোন পেয়ারটা মানে নেগেটিভ চার্জ, আর একটা হয়তো পজিটিভ চার্জের একটা এন্টিটি আছে, তাদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ইন্টারাকশন হলে তাহলে সেই ক্ষেত্রে আমার একটা ফেভারেবল ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস হতে পারে। হাইড্রোজেন বন্ডিং হতে পারে, কোনো একটা ধরনের স্পিসিস আছে সেই সাবস্ট্রেটের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে কি হচ্ছে, রিঅ্যাকশনটা নিউক্লিওফিলিক অ্যাটাকটা ফাস্টার হচ্ছে। আর কি হতে পারে? মেটাল কোঅর্ডিনেশন। মেটাল আমরা জানি যে মেটালগুলো হলো লুইস অ্যাসিড, তাই না? মেটাল সেন্টারস আর লুইস অ্যাসিড। তাহলে মেটাল সেন্টার অনেক সময় কি করে, যখন কোনো একটা সাবস্ট্রেট মেটাল সেন্টারে বাইন্ড করে তখন সাবস্ট্রেটের মধ্যে ইনহেরেন্ট ইলেকট্রোফিলিসিটি বেড়ে যায়, তার ফলে কি হবে, নিউক্লিওফাইল ওর মধ্যে অ্যাটাক ভালো করতে পারে। তাছাড়া আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পিডিওক্রাফট রিঅ্যাকশন পড়েছি, সেখানে কি করে আমরা লুইস অ্যাসিড ইউজ করি, লুইস অ্যাসিড ইউজ করে আমরা পিডিওক্রাফট রিঅ্যাকশন করে আমরা দেখিয়েছি। মানে তোমার মনে আছে পিডিওক্রাফট রিঅ্যাকশন? মনে আছে পিডিওক্রাফট রিঅ্যাকশন? বেনজিন থেকে অ্যালকাইল বেনজিন তৈরি করা ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। হ্যাঁ স্যার, নাম তো সেগুলো হলো এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস। ঠিক আছে, যদি তোমার মনে নেই আমি ডিটেলসে যাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল এই রিঅ্যাকশনটা দেখো, এই রিঅ্যাকশনটা হলো একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। আমাদের শরীরের মধ্যে অনেক এনজাইম আছে, তার মধ্যে কাইমোট্রিপসিন একটা এনজাইম, যার কাজ কি, যার কাজ হলো পেপটাইড বন্ডকে ব্রেক করা। ঠিক আছে, এবার কাইমোট্রিপসিন এনজাইমের মধ্যে কি আছে, কাইমোট্রিপসিন এনজাইমের মধ্যে এরকম, কাইমোট্রিপসিন এনজাইমটা একটা অনেক বড় মলিকুল, একটা গ্লোবিউল মলিকুল, ঠিক আছে, এরকম একটা এমনি টাইপের একটা মলিকুল। কিন্তু এই মলিকুলটা পুরোটাই তো ইফেক্টিভ নয়, এর মধ্যে একটা ছোট পার্ট থাকে, তাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে মেনলি যে এনজাইমেটিক রিঅ্যাকশন গুলো হয়, এরকম একটা অ্যাক্টিভ সাইট দেখানো হচ্ছে, যেখানে দেখো কি কি আছে, একটা হেটেরোসাইকেল আছে, ঠিক আছে, একটা কার্বক্সিলেট মইটি আছে, আর একটা OH মইটি আছে। তাহলে এই কি করে, এই রিঅ্যাকশনটা কি করে, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা কি করে, এখানে একটা OH গ্রুপ আছে, এই অক্সিজেনটা অ্যাটাক করে এখানে, বুঝতে পারছো? তাহলে এটা একটা সাবস্ট্রেট, একটা অ্যামাইড সাবস্ট্রেট। তাহলে পেপটাইডের মধ্যে কি থাকে, অ্যামাইড বন্ড থাকে, তাহলে অ্যামাইড সাবস্ট্রেটের মধ্যে অ্যাটাক করে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এখানে OH আছে, OH আছে, তো তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন লেগে আছে, তাহলে অক্সিজেনের যে নিউক্লিওফিলিক ক্যাপাবিলিটি মানে অ্যাটাক করার ক্যাপাবিলিটি অনেকটাই কম হয়ে যাচ্ছে। কিন্তু তার পাশে একটা দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের পাশে কি আছে, লোন পেয়ার আছে। এই লোন পেয়ার কি করছে, হাইড্রোজেন বন্ড তৈরি করছে OH মইটির সঙ্গে। তাহলে হাইড্রোজেন বন্ড যখনই তৈরি করছে তখন কি হচ্ছে, এই প্রোটনটা ধীরে ধীরে নাইট্রোজেন থেকে শিফট করছে, তার ফলে কি হচ্ছে, এই অক্সিজেনটার নিউক্লিওফিলিসিটি বেড়ে যাচ্ছে, এই অক্সিজেনটার নিউক্লিওফিলিসিটি বেড়ে যাচ্ছে। যত নিউক্লিওফিলিসিটি বেড়ে যাবে তখন কি হবে, তত ভালো এই সাবস্ট্রেটে অ্যাটাক করতে পারবে। এবং দেখো তাই হচ্ছে, যে মুহূর্তে অক্সিজেন এই সাবস্ট্রেটে অ্যাটাক করছে সেই মুহূর্তে যে হাইড্রোজেনটা ছিল সেটা এখান থেকে মুভ করে নাইট্রোজেনে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এখানে কি হচ্ছে, এখানে অনেকগুলো কাজ হচ্ছে। এখানে প্রথম কাজ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের ফলে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটের দিকে আসছে। নেক্সট কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এর ফলে এই যে নিউক্লিওফাইলটা আছে তার নিউক্লিওফিলিক ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। নিউক্লিওফিলিক ক্যাপাবিলিটি অনেক যদি বেড়ে যায়
তাহলে সে সাবস্ট্রেটকে খুব ভালো অ্যাটাক করতে পারবে, এবং অ্যাটাক করার ফলে আমার রিঅ্যাকশনের রেটটা ফাস্ট হবে। বোঝা গেল? তাহলে ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট যেখানে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন আর হাইড্রোজেন বন্ডিং দুটোই একসঙ্গে কাজ করছে, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। বলছি এই এক্সাম্পলের মধ্যে সমস্ত স্ট্রাকচার সব কিছু একদম মানে প্র্যাকটিস করে রাখতে হবে এটাও? হ্যাঁ, মানে মোটামুটি এইটুকুটা এইটা দিতে পারে। এবার তোমাদের হয়তো এত ডিটেলস তোমাদের আমি পড়াচ্ছি এই জন্যই যে পরবর্তীকালে এগুলো তোমাদের কাজে লাগবে। যখন তোমরা আরো হায়ার সেমিস্টারে যাবে তোমাদের হয়তো ডেফিনেশন হয়তো পড়তে পারে, হোয়াট ইজ ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস, গিভ ওয়ান এক্সাম্পল। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো আমি একটু ডিটেলসে পড়াচ্ছি কারণ যেহেতু তোমরা মানে আরো হায়ার স্টাডিজে কেমিস্ট্রি নিয়ে পড়বে, তাহলে আমাদের বডির মধ্যে যে রিঅ্যাকশন গুলো হচ্ছে, ধরে নাও বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, সেখানে আমাদের যে কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট গুলো কোথায় কাজে লাগছে সেটা দেখানোর জন্য আমি এই ধরনের রিঅ্যাকশন গুলো তোমাদের শো করছি। ঠিক আছে, নট নেসেসারি সবগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার হলে, বাট ওভারঅল যে আমাদের কেমিস্ট্রির ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমাদের কেমিস্ট্রি কোথায় কোথায় কাজে লাগছে সেগুলোর জন্য তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। তাহলে কেমিস্ট্রিটা তোমার বোরিং লাগবে না, যে আমি যেটা পড়ছি সেটা আমার সত্যিকারের লাইফে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট ধরে নাও ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস ইউজিং মেটাল কোঅর্ডিনেশন। এবার দেখো এখানে আমি একটা রিঅ্যাকশন দেখাচ্ছি। এই রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন? এটা যে টিক দিলাম, এটা একটা কিটোন। সেই কিটোনের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের রিঅ্যাকশনে কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়, তাই না? অ্যালকোহল তৈরি হয়। এবার কি হচ্ছে, এই রিঅ্যাকশনটা যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করছি তখন খুব ইজিলি রিঅ্যাকশনটা হচ্ছে। কিন্তু যখন আমি এই রিঅ্যাকশনটা করছি ইন প্রেজেন্স অফ ক্রিপ্টান লিগ্যান্ড, এগুলো হলো ক্রিপ্টান লিগ্যান্ড, এই যে এইটা হলো ক্রিপ্টান লিগ্যান্ড। ক্রিপ্টান লিগ্যান্ড গুলো কিরকম? ক্রিপ্টান লিগ্যান্ড হলো এদের মধ্যে ক্যাভিটি আছে, ঠিক আছে, যেমন গ্রাউন্ড রিচার্জ তোমরা পড়েছো, তেমনি ক্রিপ্টান হলো মানে কাইন্ড অফ কেজ কাইন্ড অফ কমপ্লেক্স, যার যে ক্যাভিটির মধ্যে স্পেসিফিক মেটাল আয়ন বাইন্ড মানে ট্র্যাপড হয়ে যায়। তাহলে ক্রিপ্টান, এই ধরনের ক্রিপ্টানে কি হয়, লিথিয়াম মেটালটা ট্র্যাপ হয়ে যায়, তার ফলে কি হয়, রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে লিথিয়ামটা টেক পার্ট করতে পারবে না। তাহলে যদি আমি সেম রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ ক্রিপ্টান লিগ্যান্ড করি তখন দেখছি কোনো রিঅ্যাকশন হচ্ছে না। ঠিক আছে, কোনো রিঅ্যাকশন হচ্ছে না। আবার যখন ওই রিঅ্যাকশনের মধ্যে বাইরে থেকে লিথিয়াম সল্ট, ধরুন না লিথিয়াম ক্লোরাইড আর লিথিয়াম ব্রোমাইড অ্যাড করছি, তখন আবার দেখছি আমি এই প্রোডাক্টটাকে আবার আমি পাচ্ছি। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে ফর শিওর লিথিয়াম মেটালটা বা লিথিয়াম আয়নটা রিঅ্যাকশনে টেক পার্ট করছে, তাই তো? তাহলে কি ধরনের রিঅ্যাকশন টেক পার্ট করছে? এখানে দেখো, এখানে আমি একটা ড্র করা আছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এই কিটোনে কি আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, আর লিথিয়াম কি, লিথিয়াম আয়ন একটা ইলেকট্রোফিলিক ক্যাটায়ন। তাহলে লিথিয়াম প্লাস কি করছে, এই লোন পেয়ারের ডেনসিটিটা নিচের দিকে নিয়ে নিচ্ছে। তাহলে একটা ইন্টারাকশন হচ্ছে, উইক ইন্টারাকশন, তার ফলে কি হচ্ছে, পোলারিটি শিফট হচ্ছে। এই যে কার্বনটা আছে, এই কার্বনটা খুব বেশি ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে, ফলে রিঅ্যাকশনটা ফেভারেবল হচ্ছে। বোঝা গেল? তাহলে কি করে লিথিয়াম আয়ন কি করে একটা রিঅ্যাকশনকে ফেভারেবল পাথওয়েতে নিয়ে যাচ্ছে, বাই কোঅর্ডিনেটিং দ্য অক্সিজেন অ্যাটম অফ দিস কিটোনিক গ্রুপ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা বলবে যে একটা যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে একটা কিটোনে রিডাকশন করছি তখন দেখছি আমি সেকেন্ডারি অ্যালকোহল পাচ্ছি, কিন্তু যখন সেম রিঅ্যাকশনটা আমি ইন প্রেজেন্স অফ ক্রিপ্টান লিগ্যান্ড ইউজ করছি, যেটা সিলেক্টিভলি লিথিয়াম আয়নকে ক্যাপচার করে, তখন দেখছি আমি কোনো রিঅ্যাকশন হচ্ছে না। কিন্তু আবার সেই রিঅ্যাকশন কন্ডিশনে যদি বাইরে থেকে আমি লিথিয়াম সল্ট অ্যাড করছি তখন আমি আবার দেখছি প্রোডাক্ট তৈরি হচ্ছে। মানে ফর শিওর লিথিয়াম আয়ন এখানে একটা
ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে। বোঝা যাচ্ছে? কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লাজমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাগনিক? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন দেখো, সিমিলার একটা কোবাল্টের কমপ্লেক্স তৈরি করেছি, কোবাল্ট 3+ আয়ন। কোবাল্ট 3+ আয়ন হাই অক্সিডেশন স্টেট অফ কোবাল্ট, তো সেটা একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এখানে দেখো ইথিলিন ডাইমিন দিয়ে কোঅর্ডিনেশন করা আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স, ইথিলিন ডাইমিনের কোবাল্ট কমপ্লেক্স, আর এটা হলো সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট যখন কোবাল্টের সঙ্গে বাইন্ড করছে, কোবাল্ট একটা কি মেটাল সেন্টার ইন +3 অক্সিডেশন স্টেট, তাহলে এটা একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। তখন কি হচ্ছে, এটা হলো একটা নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড হিসেবে যখনই কাজ করছে কি হচ্ছে, এখানে এই পোলারিটিটা শিফট হচ্ছে, তাহলে OH- এখানে খুব ভালো অ্যাটাক করতে পারছে। আর OH- যখন যে মূল অ্যাটাক করছে, একটা টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, এটা পরবর্তীকালে তোমরা পড়বে, এখানে এটা OH বন্ডটা ভেঙে যাচ্ছে, OET গ্রুপ এজ এ লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, দেন আমার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে এখানে আমি দুটো মেটাল আয়নের কোঅর্ডিনেশন দেখিয়ে বোঝালাম যে মেটাল আয়ন ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফিলিক ক্যাটালিস্ট। ঠিক আছে? 3 নাম্বার যেটা বলছিলাম একটু আগে, Friedel-Crafts reaction. Friedel-Crafts reaction is also an example of electrophilic catalysis reaction. এখানে বেঞ্জিনের সঙ্গে যখন আমি কোনো একটা অ্যালকিল ক্লোরাইডের রিঅ্যাকশন করছি, ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অর অ্যালুমিনিয়াম হ্যালাইড, আমরা একটা অ্যালকাইল বেঞ্জিন পাচ্ছি। সেই রিঅ্যাকশনটাও দেখো, এখানে যে রিঅ্যাকশনের মেকানিজম দেখো, ফার্স্ট স্টেপে কি হয়, যে ধরুন টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, সেখানে ক্লোরিন কি করছে, তার লোন পেয়ার অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট p অরবিটালের মধ্যে শিফট করছে। তাহলে কি হচ্ছে, যেটা কার্বন ক্লোরিন বন্ডটা সেটা কি হচ্ছে, পোলারাইজ হয়ে যাচ্ছে, দেন একটা কার্বোক্যাটায়ন জেনারেট করছে। নেক্সট স্টেপে কি হচ্ছে, বেঞ্জিন এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করছে, এবং ফাইনালি আমরা একটা টার্সিয়ারি বিউটাইল বেঞ্জিন অ্যাজ এ প্রোডাক্ট পাচ্ছি। তেমনি Friedel-Crafts অ্যাসাইলেশনও আমরা ইলেকট্রোফিলিক ক্যাটালিস্টের এক্সাম্পল। তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো FC অ্যাসাইলেশনের মেকানিজম। ঠিক আছে? আর Friedel-Crafts অ্যালকাইলেশনটা দেখালাম, তোমরা Friedel-Crafts অ্যাসাইলেশনটা করে দেখাবে মেকানিজমটা। ঠিক আছে? মনে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, নিউক্লিওফিলিক ক্যাটালিসিস। হোয়াট ইজ নিউক্লিওফিলিক ক্যাটালিসিস? নিউক্লিওফিলিক ক্যাটালিসিসকে অনেক সময় কোভ্যালেন্ট ক্যাটালিসিসও বলা হয়। হোয়াট ইজ নিউক্লিওফিলিক ক্যাটালিসিস? Nucleophilic catalysis is a mechanism where a catalyst acts as a nucleophile and forms a temporary covalent bond with a reactant. ঠিক আছে? তো নিউক্লিওফিলিক ক্যাটালিসিসে কি হয়, একটা ক্যাটালিস্ট থাকবে, সেই ক্যাটালিস্ট কি করবে, সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে একটা টেম্পোরারি কমপ্লেক্স তৈরি করবে। সেই কমপ্লেক্সটা নেক্সট স্টেপে যে মেন যে নিউক্লিওফাইল তার সঙ্গে রিঅ্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করবে। তাহলে যখন ফার্স্ট স্টেপে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, তার ফলে অ্যাক্টিভেশন এনার্জি লো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার ফলে রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে। তাহলে আগের স্টেপ আমি কি বলেছিলাম, আগের রিঅ্যাকশনে কি বলছে, একটা ইলেকট্রোফাইল থাকছে, সেই ইলেকট্রোফাইলটা রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে, এই ক্ষেত্রে একটা নিউক্লিওফাইল থাকছে যেটা রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে। তাহলে কোনো রিঅ্যাকশন যদি ইলেকট্রোফাইল দিয়ে ক্যাটালাইজ হয়, তখন আমরা বলবো ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস। কোনো রিঅ্যাকশন যদি নিউক্লিওফাইল দিয়ে ক্যাটালাইজ হয়, তখন আমরা বলবো নিউক্লিওফিলিক ক্যাটালিসিস। ঠিক আছে? তার এক্সাম্পল কি, দুটো এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল হলো অ্যাসিটাইলেশন অফ অ্যালকোহল ইউজিং DMAP, NA-dimethyl aminopyridine।
এখানে কি আছে, ওর পজিশনে একটা ডাইমিথাইল অ্যামিন গ্রুপ আছে। এই ডাইমিথাইল অ্যামিন গ্রুপ কি করে, এই যে অ্যাসিটাইলেশন অফ অ্যালকোহলকে ক্যাটালাইজ করে বাই নিউক্লিওফিলিক ক্যাটালিস্ট। এর পাথওয়েটা কি, নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার দিয়ে কি করে, এটা কি এই মলিকিউলটা কিরকম, কি ধরনের মলিকিউল কে বলতে পারবে? এই যে মলিকিউলটা রেড কালার আবার ড্রপ করছে, না স্টার না, কে বলতে পারবে? নসি বলো। CH3 C ডবল বন্ড ও C ডবল বন্ড CH3। এরকম যদি মাঝখানে অক্সিজেন থাকে তখন তাকে কি বলা হয়? স্যার অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট, ভেরি গুড, অ্যানহাইড্রাইট বন্ড। আর এসটা কেমন হয়, আর সি ডবল বন্ড ও ও আর, ঠিক আছে? তাহলে আর সি ও আর হলো, এটা হলো এস্টার আর এটা হলো অ্যানহাইড্রাইট। বুঝলে টেকনিক? হ্যাঁ স্যার। তাহলে কি করছে এখানে, আমার এনএনডি ডাইমিথাইল অ্যামিনোপিরিডিন প্রথমে এই কার্বনিল গ্রুপে অ্যাটাক করছে, এই কার্বনিল গ্রুপে অ্যাটাক করছে, এই বন্ডটা ভাঙছে, নেক্সট স্টেপে আবার এই বন্ডটা ব্রেক করছে, দিয়ে এই বন্ডটা এখানে ভেঙে যাচ্ছে। তাহলে আবার কি তৈরি হচ্ছে, এই জায়গাটা কি তৈরি হচ্ছে, একটা অ্যাসিটেট আয়ন, তাই না? তাহলে এই যে অ্যাসিটেট আয়ন তৈরি হয়ে গেল। আর কি হচ্ছে, টেম্পোরারি কি তৈরি হচ্ছে, এটা তখন সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের সঙ্গে নাইট্রোজেন মানে যে নিউক্লিওফাইল একটা টেম্পোরারি বন্ড তৈরি করেছে, তাই না? এই যে বন্ডটা টেম্পোরারি বন্ড, এই টেম্পোরারি বন্ড তৈরি করার ফলে কি হচ্ছে, এই কার্বনটা এখানে নাইট্রোজেন বলুন পজিটিভ চার্জ আছে, তাহলে এই কার্বনটা বেশি ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে এই সাবস্ট্রেটের সঙ্গে যে নিউক্লিওফাইল যেটা হলো আমার অ্যালকোহল, সেই অ্যালকোহল কি করছে, এখানে খুব ভালো অ্যাটাক করতে পারছে। অ্যাটাক করলে এখানে প্রথমে মুভ করছে, বন্ড মুভ করার পরে আবার যখন ব্যাক করছে, এই যে বন্ড মুভ করার পর যখন ব্যাক করছে তখন আমি ডি ম্যাপটাকে আবার ফিরে পাচ্ছি। আর ওই যে প্রোটনটা, এই যে অ্যালকোহলের প্রোটনটা এখানে অ্যাসিড নিয়ে নিচ্ছে, অ্যাসিড নিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, আর আমি কি পাচ্ছি, এখানে একটা এস্টার কম্পাউন্ড পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? মেকানিজমটা বুঝতে পেরেছো সবাই, কি করে ডিম্যাপ একটা অ্যাসিটাইলেশন অফ অ্যালকোহলের নিউক্লিওফিলিক ক্যাটালিস্ট হিসাবে কাজ করে? কে বুঝতে পারোনি? মুছে দেবো, একটু ক্লিন করে দেবো। কার কি ডাউট আছে বলো এই মেকানিজমটাতে? মনে বুঝতে পেরেছি মেকানিজমটা? হ্যাঁ স্যার। এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো দেখে ইজি মনে হচ্ছে, কিন্তু যখন তুমি বন্ড ঘোরাবে তখন দেখবে তুমি ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো দেবে না তো পরীক্ষায়? না, এগুলো তোমার দেবে, মানে এগুলো দেবে বলতে তোমার খালি তোমাকে বললো হয়তো হোয়াট ইজ নিউক্লিওফিলিক ক্যাটালিসিস, গিভ ওয়ান এক্সাম্পল, ঠিক আছে? তখন তোমাকে একটা মেকানিজম দেখাতে হবে। কেন ভয় লাগছে? এই মনে রাখতে হয়, কত বড় স্ট্রাকচার। না, খুব ইজি স্ট্রাকচার, এটা দেখে তোমার মনে হচ্ছে ডিফিকাল্ট। আমার কি কি আছে, আমার এখানে একটা আছে NN ডাইমিথাইল অ্যামিনোপিরিডিন,
জানি পিরিডিনের 4 পজিশনে NN ডাইমিথাইল আছে। এটা কি হিসাবে কাজ করছে? নিউক্লিওফিলিক ক্যাটালিসিস হিসাবে, তাই তো? এর লোন পেয়ার আছে। আমার সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হলো অ্যালকোহল, ঠিক আছে। আর কি নিচ্ছি আমি? একটা রিয়েজেন্ট নিচ্ছি। কি রিয়েজেন্ট নিচ্ছি? একটা অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডটা কিরকম? CH3 P ডবল বন্ড O CO CH3, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? প্রথম স্টেপে এই কার্বনিল গ্রুপ অ্যাটাক করছে, এই বন্ডটা ঘুরছে, তাহলে O মাইনাস হচ্ছে, আবার O মাইনাস আবার ব্যাক করছে, এই বন্ডটা ঘুরে যাচ্ছে, এই বন্ডটা এরকম হচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে আমার একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেটা দেখতে কিরকম? C ডবল বন্ড O CH3, নাইট্রোজেনের মাথায় প্লাস, নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে, আর CH3 মানে এই কমপ্লেক্সটা, তাই তো? এটা আঁকলাম আমি। এরপরে কি আসছে? নিউক্লিওফাইল আসছে। নিউক্লিওফাইলটা কি এখানে? নিউক্লিওফাইলটা হলো অ্যালকোহল আর ও। তাহলে আমার সাবস্ট্রেটটা কেমন ছিল দেখতে এখন? এরকম দেখো। ডবল বন্ড CH3, এরপরে কি আসছে? আমার অ্যালকোহল আসছে, আর ও এইচ। এবার কি করছে? অক্সিজেন কি করছে? অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করলে কি হচ্ছে? এই বন্ডটা খুলে যাচ্ছে, খুলে O মাইনাস হচ্ছে, আবার বন্ডটা ব্রেক করছে, এখানে ব্যাক করছে, তখন এটা খুলে যাচ্ছে। তাহলে খুলে গেলে কি তৈরি হচ্ছে? আমার ডি ম্যাপটা